নমস্কার বন্ধুরা, অয়নের বাক্সতে আপনাদের প্রত্যেককে স্বাগত। এবং প্রত্যেকবারের মতোই আমরা এবারের এপিসোডেও এমন একজনকে উপস্থিত করতে পেরেছি যিনি সাধারণের মধ্যে থেকেও কিছুটা হলেও অসাধারণ। আমার অনেক দিনের বন্ধু সৃজিত চক্রবর্তী। Thank you. Srijit is the group head of Fortress Investment and he is based out of Dubai. আর আজকে এই যুদ্ধকালীন অবস্থাতে সৃজিত জাস্ট ফিরেছে কালকে, একটা অস্থির সময়ের মধ্যে দিয়ে কোনো মতে এমিরেটসের একটা ফ্লাইট পেয়ে গিয়েছিল, ও সেখানে ফিরেছে কলকাতাতে। আমরা ওর কাছে এই যুদ্ধকালীন অবস্থায় দুবাই কেমন আছে শুনে নেব। এই নিয়ে খুব সুন্দর একটা পডকাস্ট হতে চলেছে, আপনারা প্রত্যেকে আমাদের সামনে থাকুন। আর সৃজিতকে প্রথম প্রশ্ন যে সৃজিত, ওয়েলকাম টু মাই শো। আর প্রশ্ন হিসেবে বলি যে কিরকম লাগলো এইরকম দুবাই তো আমরা আগে দেখিনি যেরকম শুনতে পাই। থ্যাংক ইউ আমাকে ইনভাইট করার জন্য। আর আমি আগেই বলে দিচ্ছি, আমি কিন্তু আমার বাংলাটা একটু কি বলবো, প্রবাসী বাঙালিদের মতন। আমি কলকাতায় কখনো বড় হইনি, থাকিনি, বাংলা পড়াশোনা করিনি। তো আই উইল ট্রাই মাই বেস্ট। আমার তো দেখে মনে হচ্ছে তুমি কলকাতারই বাসিন্দা, সুন্দরই বাংলা বলছো, কাজে কোনো অসুবিধা কথা নাই। নিশ্চয়ই নিশ্চয়ই চেষ্টা করো। তো আমি বম্বেতে আমার সব এডুকেশন বড় হওয়া, তারপরে 2008-এ আমি দুবাই চলে যাই। আমার ক্যারিয়ার স্টার্টই হয় ওখান থেকে। আই হ্যাভ সিন দুবাই গ্রো, মানে একটা মরুভূমির থেকে এখন যা কন্ডিশনে দুবাই আছে, সেটা দুবাইতে যারা থেকেছে, এক্সপিরিয়েন্স করেছে, তারাই বুঝতে পারে দ্য অ্যামাউন্ট অফ the pace at which the growth happens, right? এত তাড়াতাড়ি যে গ্রোথটা হচ্ছে, আর কেন হচ্ছে, কিভাবে রাইট ইনভেস্টমেন্টস করা হচ্ছে, এইসব করা হচ্ছে। আর মেইন হচ্ছে মেইন তো রিয়েল এস্টেটটা মেইন, বাট অলসো ইজ দ্য ভিশন। একটা কান্ট্রির একটা ভিশন হয় অফ দি রুলার, অফ দি গভর্নমেন্ট, সেটা এত ভালোভাবে একটা এত বিজনেস ওরিয়েন্টেড একটা ভিশন বানিয়েছে যে ইট হ্যাজ টু সাকসিড, এইভাবে বানিয়েছে। সবাই আমরা দেখি হাবিবি কাম টু দুবাই অ্যাড চলে, সবাই বলে দুবাই আসতে। এখন তো দুবাইতে সবাই চলে যখন গেছে, তারপরে যে গোল্ডেন বারটাকে গোল্ডেন বারটা বের করে, হ্যাঁ, মানে দুবাইয়ের এটিএম মেশিন থেকে ক্যাশের জায়গায় গোল্ড বের করা যায়, তাই? হ্যাঁ, তো ওটা মানে ফ্যাক্ট, ওটা নট একটা স্টোরি। গোল্ড এটিএম মেশিনও আছে। তো এইসব তো খুব ভালো কথা। এখন কারেন্ট সিচুয়েশনের দিকে যদি আমি আসি, সো দিস ইজ ভেরি আনএক্সপেক্টেড। আমরা কখনো মানে ভাবিনি। দুবাই ইজ কনসিডার্ড টু বি ওয়ান অফ দ্য সেফেস্ট সিটি ইন দ্য ওয়ার্ল্ড, এন্ড ইট ইজ স্টিল। এই যুদ্ধ লাগার পরেও এখনো লাস্ট উইকে যে রিপোর্টটা বেরিয়েছে, তাতেও দুবাই স্টিল নাম্বার 1। আচ্ছা, কেন কি ইন্টারনাল সেফটিতে দুবাইকে কেউ বিট করতে পারবে না। আচ্ছা, নিজস্ব সাংঘাতিক সেফ। আচ্ছা, এখন যে কনফ্লিক্টটা হচ্ছে, এটা দুবাই ইনভলভডই না, মাঝখানে পড়ে গেছে। দুবাইতে অ্যাটাক হচ্ছে, দুবাই কিন্তু অ্যাটাক করছে না। আচ্ছা, তো খালি ডিফেন্ড করছে। এখন যে কটা দেশে এরকম অ্যাটাক হচ্ছে, পুরো গালফ কান্ট্রিতেই তো হচ্ছে। সবচেয়ে বেশি নাম্বার অফ প্রজেক্টাইল যেটা আসছে, ইউএই হ্যাজ দ্য ম্যাক্সিমাম নাম্বার, প্রায় 2500 or around 3000 projectiles, whatever. Right. এখন ইন টার্মস অফ সেফটি যদি দেখা যায়, একটাও কিন্তু হিট ডাইরেক্ট হয়নি। আচ্ছা, অল হ্যাভ বিন ইন্টারসেপ্টেড। ওকে, যা হিট হয়েছে এগুলো অল আর ডেব্রি,
যেগুলো উপরে ইন্টারসেপ্ট হয় সেগুলো নিচে পড়ছে। দ্যাট ইজ নাম্বার 1। এটা আজ জানতে হবে যে তুমি সেটা দেখে আমি দেখেছি, শুনেছি, আচ্ছা, এক্সপেরিয়েন্সও করেছি, আচ্ছা, বাট ভয় লাগেনি। আচ্ছা, একটু সামান্য ভয় তো সবারই আছে, কারণ এটা নতুন হচ্ছে, আমি কখনো এক্সপেরিয়েন্স করিনি। হ্যাঁ, মানে এরকম হয়েছে, আমি একটু কেটে করছি, আমাদের দর্শকরা ছটফট করছে হয়তো জানার জন্য, সেটা যে ধরো কাজ করছো, দুম করে পাশে বম এক্সপ্লোশন হলো, বা আকাশ থেকে যেরকম আমরা দেখাচ্ছি যে একটা উড়ে যাচ্ছে, তারপর সেটা স্প্লিট হয়ে আস্তে আস্তে নেমে আসছে, তারপর বম্বিং করছে, এরকম ঠিক না। কেন কি দুবাইয়ের যে ওয়ার্নিং সিস্টেম করেছে ওরা, কারেক্ট, সো ওদের ওয়ার্নিং সিস্টেমটা এত অ্যাডভান্স আর এত ভালো যে যখনই ওদের রেডার ক্যাচেস এনি অফ দ্য মিসাইলস, মানে অনেক 300-400 কিলোমিটার দূরে, যখন ওশানের উপরেই আছে, যখন ঢুকবে ইউএই এয়ার স্পেসে, 30 মিনিটস গ্যাপে নাকি ডিপেন্ড করছে কোন, এটা ইজ ইট আ ব্যালিস্টিক মিসাইল, ইজ ইট আ ড্রোন, সেই রকম তার উপরে ডিপেন্ড করছে। কারেক্ট। তো তখন অটোমেটিক্যালি সেই ট্র্যাজেক্টরিটা ম্যাপ হয় যে কোথায় সেই মিসাইলটা আসছে, টার্গেট করছে, সেই এরিয়াতে যত লোকেরা আছে, প্রায় 100 কিলোমিটার রেডিয়াসে, অটোমেটিক্যালি তাদের ফোনে একটা মেসেজ চলে আসছে দ্যাট ওয়ার্নিং ফর ইনকামিং মিসাইল, কারেক্ট, জাস্ট স্টে ইনডোরস। আর কিছু বলে কোনো ইভ্যাকুয়েশন কিছু দরকার নেই, খালি স্টে ইনডোরস। আচ্ছা, খালি এই মেসেজটা আসে, তখন সবাই ভেতরে চলে যায় বা যা করে, বাইরেও থাকে লোকেরা, কিছু এত সেফ জায়গাটা। আর অ্যাপ্রক্সিমেটলি 20-30 মিনিটস বাদে আরেকটা মেসেজ চলে আসে, which is very important। সেই মেসেজটা আসে, সেটা বলে নাও ইট ইজ সেফ টু ক্যারি অন উইথ ইওর অ্যাক্টিভিটিস। আচ্ছা, মানে সেই আধ ঘন্টার মধ্যে সবকটা ডিঅ্যাক্টিভেট করে দিয়েছে ওরা। ওকে। তো এই প্রসেসটা খুব ইম্পর্টেন্ট, আর এটা আমাদের মানে ইট কিপস আস এট ইজ, যে আমাদের টেনশন নিয়ে বেরোতে হবে না। যখন একটা ওয়ার্নিং চলে এলো, আমরা কোথাও একটা পাশে একটা ঢুকে গেলাম, আধ ঘন্টা, ইটস লাইক আ ভিডিও গেম। ইটস লাইক আ ভিডিও গেম। ইনফ্যাক্ট আমি যখন কালকে যখন আমি ফ্লাই করে আসছি এমিরেটসে, আমি যখন এয়ারপোর্টে আমার সব হয়ে গেল, ইমিগ্রেশন হয়ে গেল, ডিউটি ফ্রিতে গেলাম, ডিউটি ফ্রিতে গিয়ে মেসেজে চলে এলো যে তখন একটা ইনকামিং ইয়ে আছে, তো শেল্টার। এটা কি মনে হচ্ছিল তখন হিন্দি সিনেমার হিরোর মতো নাকি রিয়েল লাইফ? না, রিয়েল লাইফই মনে হচ্ছিল। কেন কি মানে এটা তো মানে অজয় দেবগন বা ঋত্বিক রোশন বসে আছে, এত ড্রামাটিক, ওখানটায় বম পড়ছে যেরকম আমরা দেখি আর কি। হ্যাঁ, তো মিডিয়াতে আমরা যা দেখছি নিউজে, অনেকটা গ্লোরিফাই করে দেখানো হচ্ছে, ঠিক আছে? রিয়ালিটি ইজ not that glorified, so it's very normal life চলছে দুবাই। You now accept like media সবকিছু গ্লোরিফাই করে দেখায় আমাদের, রাইট? একটা ড্রামাটিক দামামা বাজিয়ে দেখানো হচ্ছে যে লোক কিভাবে মারা হচ্ছে, সো রাইট। আমি সবকটা আমি মিডিয়া চ্যানেলের নাম নেব না, বাট অল দ্য ফেমাস নিউজ চ্যানেলে আমি দুবাইতে বসে ইন্ডিয়ান নিউজ গুলো দেখছি, আর আমার পাশের নেবারহুডের স্টোরি দেখাচ্ছে উইথ রং লোকেশন। আচ্ছা, কাতারের ভিডিও দেখিয়ে চালাচ্ছে দুবাই, দুবাইয়ের ভিডিও দেখিয়ে চালাচ্ছে শারজা। মানে ওদের ইনফরমেশন প্রথমত আইদার ইনফরমেশন গ্যাদার করতে পারছে না ঠিক মতন, আর জেনে বুঝে একটা মানে লোকের মনে একটা ইয়ে বা একটা টিআরপি কামানোর জন্য, একটা ব্রেকিং নিউজ করার জন্য এমন একটা কিছু চালিয়েছে, মানে এনগেজিং ভিডিও। 30-40% অফ দ্য ভিডিও যেগুলো দেখেছি সেগুলো সব 1-2-3 বছর আগের ভিডিও, আগের ফুটেজ লাগিয়ে দেখাচ্ছে। সো সেটা আমি পরে আসবো যখন আমরা এআই নিয়ে কথা বলবো, কি আমাদের কি রেসপন্সিবিলিটি অ্যাজ সিটিজেন্স এন্ড অ্যাজ মিডিয়া পিপল অর ইভেন অ্যাজ জার্নালিস্ট। তো ওটার মধ্যে একটু আমাদের একটু ক্ল্যারিটি আনা দরকার। উই শুড নট প্লে অ্যারাউন্ড উইথ দ্য ইমোশন অফ দ্য পাবলিক ফর টিআরপি, ফর মানি এন্ড সো অন সো ফোর্থ। বাট হ্যাঁ, ওভারঅল যদি মোরাল অফ দ্য স্টোরি বলতে চাই, দুবাই ইজ কমপ্লিটলি সেফ। অল অ্যাক্টিভিটিজ আর অ্যাজ নর্মাল, লোকেরা মুভি দেখছে, বাইরে ওপেন এয়ারে গিয়ে খাবার খাচ্ছে, সব চলছে। যখন মাঝে মাঝে ইয়ে আসছে, কিছু আমরা বুঝতে পারছি না এখন, সব নিউট্রালাইজ হয়ে যাচ্ছে। মাঝে মাঝে কখনো সাউন্ড শোনা যাচ্ছে, কেন 100 কিলোমিটার উপরেও যদি নিউট্রালাইজ হয়, সেই আওয়াজটা মনে হবে 5 কিলোমিটার উপরে হচ্ছে। ওই সিচুয়েশনটা ওইভাবে হয়, কেন কি ওটা সাউন্ড ব্যারিয়ারের মধ্যে থাকে। বাট আদারওয়াইজ কোনো প্রবলেম নেই। এরোপ্লেন উপর দিয়ে যাচ্ছে, লাইক দ্যাট। আরেকটা বলতে চাই, ইন ডিফেন্স অফ দুবাই, কি দুবাইতে এখন 3 লেভেলস অফ ইন্টারসেপশন আছে, কি রকম? which is one of the I think it is only third country in the world, okay, যার কাছে এই 3 লেভেল অফ এয়ার ডিফেন্স আছে। and first is যখন ব্যালিস্টিক মিসাইল আসে, which is at a atmospheric level, তো অ্যাটমসফিয়ার লেভেলে গিয়ে ওটা ডিফিউজ করা হয়, সেটা ফার্স্ট লেভেল অফ ডিফেন্স। তারপরে যদি ওটা ফেল হয়ে যায়, যেটা এখনো অবধি হয়নি, তাহলে সেকেন্ড লেভেল আছে, মানে অ্যাটমসফিয়ারের নিচে এসে সেটাকে ইন্টারসেপ্ট করা হয়। আচ্ছা, থার্ড যেটাকে বলা হয় থার্ড সিস্টেম, ইউএস এর সিস্টেম। আর লাস্টে হচ্ছে পেট্রিয়ট মিসাইল। পেট্রিয়ট হচ্ছে ইউএস এর সিস্টেম, সেটা হচ্ছে
তোমার সিটির উপরে যদি বালফোরের সময় মানে লাস্ট মোমেন্টে যখন চলে এসছে কিছু করার নেই, তখন পেট্রিয়ট ছাড়া, তার পেট্রিয়ট সেটা শহরের উপরে তোমাকে তুমি সেটা দেখতে পাবো যে ওটা, বাকিগুলো তুমি দেখতেও পাবে না, শুনতে পাবে না, সেগুলো অ্যাটমসফিয়ার লেভেলে হয়ে যাচ্ছে ডিফেন্স। তো দুবাইয়ের কাছে 3 লেভেল অফ ডিফেন্স আছে, তো ওটাকে বিট করা খুব মুশকিল। এরপরও আরো 2 লেভেল আছে, যেটা আমরাও জানতাম না, এখন জানতে পারলাম, যেটা আমরা দেখলাম, আমি আমার চোখের সামনেই দেখেছি। সেটা হচ্ছে F-16 ফাইটার পাইলটস আর চেপক হেলিকপ্টারস। they have F-16 F-16 আছে। তো ওরা ম্যানুয়ালি মিসাইল ছেড়ে মিসাইল ড্রোনস কে স্পেশালি নিউট্রালাইজ করছে, যেগুলো আমাদের ইন্টারসেপ্টও করছে না, সেগুলো ম্যানুয়াল ফাইটার পাইলট গিয়ে মেরে দিচ্ছে। আমাদের চোখের সামনে সেটা হয়েছে। তো কোনোভাবেই ওরা নিচেকে পড়তে দিচ্ছে না, প্রথমত ওটা ফার্স্ট অফ অল দেখতে হবে। আর সেকেন্ডলি ইটস আ ভেরি ভেরি অ্যাডভান্সড কান্ট্রি which takes care of its citizens for a very long time. ঠিক আছে, তুমি ওখানে রেসিডেন্ট হও, তুমি ওখানে টুরিস্ট হও, যাই হো, you are all taken care of very well. So I have to give a lot of credit to the leadership Dubai এর, যেভাবে এই ক্রাইসিসটা হ্যান্ডেল করেছে। কারেক্ট। And let's see যত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে ভালো ক্রাইসিসটা। We want Dubai to get back to normal. Crossing our fingers. সবার বিজনেস আছে, সবার কাজ আছে ওখানে। Although it's not impacted a lot, but it has impacted obviously because globally everything has been impacted. আচ্ছা, ওখানে এমনি জনজীবন ধরো তোমার ওয়াইফাই ঠিকঠাক চলছে? হ্যাঁ, ওয়ার্ল্ডের ফাস্টেস্ট ওয়াইফাই ওখানে। আচ্ছা, কিছু মিস করছিলে? মানে ইনফ্যাক্ট ওয়াইফাই চলছে, আর জাস্ট যুদ্ধের মাঝখানে ইলন মাস্ক হ্যাজ অ্যানাউন্স ওই স্যাটেলাইটটা স্টারলিংক ইউএই তে এখন লাস্ট উইক থেকে স্টার্ট হয়ে গেছে, স্টার্ট করে দিয়েছে। ওকে, তো সো দ্যাট ইজ ইনফ্রাস্ট্রাকচার ওয়াইজে কেউ বিট করতে পারবে না। খাবার মিস করছিল? মানে যুদ্ধের সময় আমি শুনছিলাম, মানে প্রথম দিকে আমি শুনছিলাম যে রুটি একটা রুটি দিয়ে 3 দিন খাবে, এরকম একটা এইগুলো সব স্টোরি। আচ্ছা, যেমন আগে ছিল একই রয়েছে, কিছুই হয়নি, ইমপ্যাক্ট হয়নি। আচ্ছা, ইমপ্যাক্ট কখন হবে? যখন বাইরে থেকে পার্টিসিপেট করবে, বাইরে থেকে না, ইমপ্যাক্ট হবে খাবার দাবারে যখন তোমার শিপমেন্ট বন্ধ হয়ে যাবে। এখন শিপমেন্ট বন্ধ হওয়ার কোনো চান্স নেই, কারণ কি তোমার যদি পোর্টও বন্ধ হয়ে যায়, ওরা ওমানে আনিয়ে নিচ্ছে, নেবারিং কান্ট্রি পোর্টে আনিয়ে নিচ্ছে, ওমান থেকে বাই ল্যান্ড 1 ঘন্টার মধ্যে ট্রাকে চলে আসছে। লজিস্টিক ফ্যাসিলিটিটা অনেকগুলো মাল্টিপল, ইউ নো, দে হ্যাভ প্ল্যান বি, প্ল্যান সি, প্ল্যান ডি, নালে সাউদি থেকে আনিয়ে নেবে, কোনো ব্যাপার নেই। আর এয়ার ফ্লাইট তো চলছেই, যুদ্ধের মধ্যেও ফ্লাইটস চলছে। আচ্ছা, তো কোনো প্রবলেম মানে একদম নরমাল হচ্ছে না, মাঝে মাঝে এত নরমাল হচ্ছে না অবভিয়াসলি। যখনই থ্রেটটা আসছে তখন 1 ঘন্টার জন্য বা 1 ঘন্টা না, এখন 15-20 মিনিটের জন্য এয়ার স্পেস বন্ধ করে দিচ্ছে। আচ্ছা, যে প্লেনগুলো ল্যান্ড হওয়ার ছিল সেগুলো বাইরে ঘুরে বেড়াচ্ছে, 10 মিনিটের জন্য ঘুরছে, আবার অন করে দিচ্ছে, আবার ল্যান্ড হয়ে যাচ্ছে। আমরা তো মনিটর করছি ফ্লাইট রেডারে রোজই, তো কোনো ব্যাপার না, এটা এখন নরমালি হয়ে গেছে এটা। ওকে, আর আমি দেখছিলাম যে তোমার একটা বোধহয় এয়ারবিএনবির অ্যাপার্টমেন্ট আছে, সেটা ইউ ডিক্লেয়ার যদি কারোর দরকার থাকে তাহলে দে ক্যান ইউজ ইট বলে, মানে দিস ইজ ভেরি গুড, মানে ভেরি গুড জেস্টার, ফ্রি অফ কস্ট তুমি ওটাকে করে দিয়েছো সবার জন্য। তা কেউ নিয়েছে এখনো পর্যন্ত হেল্প নিচ্ছে? তো ওটা কি হয়েছিল, স্টার্টিং এ যখন ফার্স্ট উইক ছিল তখন মানে সবাই ফ্রেশ ছিল, মানে ব্যাপারটা বুঝতে পারছে না কি হচ্ছে, কেন হচ্ছে। তো তখন already it was a end of the tourist season, but still tourists was there in Dubai. অনেক টুরিস্ট এখনো আছে। তো হোটেলস were pretty full. তো ওরা কি তখন গভর্নমেন্ট অ্যানাউন্স করলো কি হোটেলস cannot charge more. তোমরা যা চেক ইন টাইমে দিয়েছো সেটাকে এক্সটেন্ড করে দাও। কেউ জায়গায় ফ্রিতেও করে দিয়েছে। আচ্ছা, অনেক ডেভেলপার যাদের বিল্ডিং কমপ্লিট হয়ে আছে কিন্তু হ্যান্ডওভার হয়নি, তারা বলছে আমাদের রুমে থাকো তোমরা ফ্রিতে। ঠিক আছে, তো এরকম অনেক চলছে। তো এইসব করতে গিয়ে আমি আমার সোশ্যাল মিডিয়াতে দেখছি অনেক লোকেরা চাইছে কি কোথাও একটু অ্যাকোমোডেশন, আমাদের হোটেল চেক আউট হয়ে গেছে কিন্তু আমাদের ওরা এক্সটেন্ড করছে না, আর আমাদের চলে যাওয়ার কথা, আমাদের আরো 1 সপ্তাহ 2 সপ্তাহ থাকতে হবে। তো পিপল আর ফেসিং সাম ইনকনভিনিয়েন্স। তো তখন আমি দেখলাম আমার একটা এয়ারবিএনবি, একটা ছোট একটা অ্যাপার্টমেন্ট আছে যেটা আমি এয়ারবিএনবি তে দিই আর কি, হলিডে হোম করি। আচ্ছা, তো সেটাতে যে গেস্ট ছিলেন সে চেক আউট হয়ে গেছিল, আর পরে গেস্টটা চেক আউট করতে আরো 1 উইক ছিল, তো 1 সপ্তাহের জন্য আমার ওটা খালি ছিল। তার মানে লেট মি গিভ ইট ফর ফ্রি টু হুএভার ইজ ইন নিড। তো আমি আমার সোশ্যাল মিডিয়াতে ওটা ডেলেছিলাম। আমার কাছে অনেক রেসপন্স এসেছিল, বাট আমি একটা কন্ডিশন দিয়েছিলাম যে তুমি রেসিডেন্ট হতে পারবে না, তোমাকে টুরিস্ট হতে হবে। আর কারণ আমি এটা টুরিস্টদের হেল্প করার জন্য এটা করছি, রেসিডেন্ট আছে তুমি তো এখানে থাকোই। তো অনেক লোকেরা এমনি ওটা হলিডে করার জন্য হয়তো নিয়ে নিল, তো আমি সেটা চাই না। তো টুরিস্ট হতে হবে, আর তোমার অনওয়ার্ডস ফ্লাইটের যা ক্যান্সেলেশন হয়েছে সেটা আমাকে দেখিয়ে দিও একবার বাস। তো সেটা একটা ফ্যামিলি আমাকে কন্ট্যাক্ট করলো, তো তারা প্রায় 4 দিন ছিল।
তো আমার সেটা ভালো লেগেছে, at least it was a small help when it was needed. ওকে, দ্যাট ইজ ফ্যান্টাস্টিক। সো আমাদের দর্শকদের বলবো, অয়নের বাক্স দর্শকদের বলবো যে এটা একটা সুন্দর অ্যানালিসিস আমরা দেখলাম যে ইউনো our mobile screen versus the reality সেরকমই যে একটা দেশ কত সুন্দর পরিষেবা দিচ্ছে তাদের নাগরিকদের জন্য এবং যারা পর্যটক আছেন তাদের জন্য, এবং কতখানি কনফিডেন্স দিয়ে রেখেছেন যে মানে আমি পরোয়া করি না, আমার উপর দিয়ে যুদ্ধ হয়ে যাচ্ছে, আমি পরোয়া করি না। এই ব্যাপারটা কিন্তু আমার খুব ভালো লাগলো, যেটা আমার যারা বন্ধুরা যারা রয়েছেন অ্যাজ আ রিপোর্টার ওই সব জায়গাগুলোতে, যারা যুদ্ধ কভার করতে গেছেন, যারা তুলে ধরতে চাইছেন আমাদের কাছে চিত্রটা যে কি এক্স্যাক্টলি হচ্ছে, অনেকেই তো দেখছি কিন্তু আমরা কিন্তু মিস ইন্টারপ্রেট করছি। মানে আপনারা যেভাবে আমাদের দেখাচ্ছেন আমার মনে হয় না সেভাবে কিছু তৈরি করে বিশ্বাসটা বেশি অর্জন করা যায়। এটা কোনো জ্ঞানের কথা নয়, আমরা তো পয়সা দিয়ে ব্র্যান্ডেড কেনে তবে দেখি। আমার মনে হয় যে তার একটা জাস্টিফিকেশন থাকা দরকার, বিকজ ইউ হ্যাভ বিন রানিং আ চ্যানেল অ্যান্ড ইউ হ্যাভ বিন showing something which is not verified by us or it is not possible to verify, এটা কিন্তু নিয়ে আসা উচিত না একেবারেই আমাদের সামনে। আপনারা আজকে জিতবেন, কালকে কিন্তু হারার জন্য প্রস্তুত থাকবেন। অয়নের বাক্স চলবে। আমরা এবার সরাসরি চলে যাব সৃজিতের কাছে। সৃজিত আমাদের আজকের অতিথি এবং ফোর্টেস ইনভেস্টমেন্টস এর ও হচ্ছে গ্রুপ লিড, এবং অনেকদিন ধরে এআই নিয়ে ও পড়ে রয়েছে। ও আমার সাথে ও যখনই কথা হয় রোবটস নিয়ে কথা বলতো, নয়তো রোবট আর্ম নিয়ে কথা বলতো, বাচ্চা ছেলে মেয়েদের কিভাবে রোবট জনপ্রিয় করা হচ্ছে সেটা নিয়ে কথা বলতো। ওর কোম্পানিতে এগুলো তৈরি হয়। আমি অনেক সময় লিখি ফেসবুকে, আপনারা জানেন যে এআই আমাদের ক্ষতি করবে না ভালো করবে, চাকরি খাবে না চাকরি দেবে, নানান বিষয়ে আমি লিখে থাকি। আজকে আমি আরো শুনবো সেই স্তব্ধতার গান শোনার মতো, সাউন্ড অফ সাইলেন্স, বাট উই শুড গো উইথ দ্য ভাইভ যে আজকে সৃজিতকে পেয়েছি, আর ওর থেকে জেনে নেব যে এআই এর ভেতরকার কথা, যেখানে এআই তৈরি হয়। সৃজিত, আমাদের বলো আগে যে এআই আমাদের প্রভু হতে যাচ্ছে না আমরা এআই এর প্রভু থাকতে পারবো?